আজকের আলোচনায় আমরা বাংলাদেশের জেলাগুলোর বিবর্তন নিয়ে কথা বলবো। মানে ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জেলার সংখ্যা, সীমানা এগুলো কিভাবে পাল্টেছে সেই প্রশাসনিক আর ঐতিহাসিক দিকগুলো একটু খুঁটিয়ে দেখব। হ্যাঁ, আর আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে বাংলাদেশের জেলার বিবর্তন ১৯৪৭ থেকে বর্তমান নামের একটি বিবরণী। ঠিক। তো এই বিবরণী অনুযায়ী আমরা দেখব দেশভাগের সময় ঠিক কটা জেলা ছিল, তারপর কিভাবে সংখ্যাটা বাড়ল, বিশেষ করে ওই যে ১৯৮৪ সালের বড় পরিবর্তনটা। হুম। আর এখন যে ৬৪টা জেলা, তাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি, মানে অর্থনৈতিক দিক থেকে কোনটা কেমন গুরুত্বপূর্ণ সেটাও আসবে আলোচনায়। চমৎকার। তাহলে চলুন এই গভীরে প্রবেশ করা যাক। অবশ্যই। আচ্ছা, শুরু করি ১৯৪৭ সাল দিয়ে। তখন তো পূর্ব পাকিস্তান, মানে আজকের বাংলাদেশ। এখানে জেলা ছিল মাত্র ২২টা। হ্যাঁ, ঠিক তাই, ২২টা জেলা। আজকের দিনের মতো এত ছোট ছোট জেলা ছিল না তখন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, মানে তখনকার বাকেরগঞ্জ, এই রকম কয়েকটা প্রধান জেলা ছিল। তার মানে এখনকার অনেক পরিচিত জেলা, যেমন ধরুন টাঙ্গাইল বা গাজীপুর বা নরসিংদী, এগুলো তখন ছিল না। না, ওগুলো তখন স্বাধীন জেলা হিসেবে ছিল না। যেমন টাঙ্গাইল ছিল বৃহত্তর ময়মনসিংহের অংশ, আবার গাজীপুর, নরসিংদী এগুলো ছিল বৃহত্তর ঢাকার অংশ। মানে তখনকার জেলাগুলো আকারে ছিল বিশাল। ও আচ্ছা, এটা আসলেই একটা মজার ব্যাপার। মানে আজকের প্রশাসনিক ম্যাপের সাথে মেলালে তো বেশ অন্যরকম ছবি পাওয়া যায়। একদম। তখনকার প্রশাসনিক বিন্যাস আর আজকের বিন্যাস অনেক তফাৎ। এটা বুঝলে তখনকার শাসন কাঠামোটাও বুঝতে সুবিধা হয়। এই যে ২২টা জেলা থেকে আজকের ৬৪ জেলায় আমরা পৌঁছলাম, এই যাত্রাপথের সবচেয়ে বড় মোড় কোনটা ছিল? মানে এই ব্যাপক পরিবর্তনটা কখন হলো? দেখুন, সবচেয়ে বড় পরিবর্তনটা আসে ১৯৮৪ সালে। তখন এরশাদ সরকার ক্ষমতায়। মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ মানে ক্ষমতা বা প্রশাসনকে আরও ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, ঠিক তাই। মানে শাসন ব্যবস্থাকে একেবারে জনগণের কাছাকাছি নিয়ে আসা। এই লক্ষ্যেই কিন্তু এক ধাক্কায় ২১টা পুরনো বড় জেলাকে ভেঙে মোট ৬৪টা জেলা বানানো হয়। বাহ! মানে একবারে অনেকগুলো নতুন জেলা তৈরি হলো। হ্যাঁ, বেশ দ্রুত গতিতেই কাজটা করা হয়েছিল, যার ফলে হয়তো পরবর্তীতে কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছিল, সে ভিন্ন আলোচনা। কিন্তু মূল লক্ষ্য ছিল ওটাই, বিকেন্দ্রীকরণ। এর কিছু উদাহরণ তো আমরা প্রায়ই দেখি। যেমন ধরুন পুরনো ঢাকা জেলা, সেটা ভেঙে কয়টা হলো? ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ। হ্যাঁ, গাজীপুর, নরসিংদী, মোট ৫টা। ঠিক একইভাবে ময়মনসিংহ থেকেও তো কয়েকটা হলো। জামালপুর, নেত্রকোনা। হ্যাঁ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা আর শেরপুর। কুমিল্লা ভেঙে হলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আর চাঁদপুর। এরকম অনেক উদাহরণ আছে। হুম, তার মানে এটাকে যদি আমরা একটু বড় ফ্রেমে দেখি, স্বাধীনতার পরে প্রশাসনিক চিন্তাভাবনা একটা পরিবর্তনের প্রতিফলন এটা। অবশ্যই স্থানীয় পর্যায়ে উন্নয়নকে আরও গতিশীল করার একটা চেষ্টা ছিল এটা। যদিও এতগুলো নতুন প্রশাসনিক ইউনিট তৈরি করা, সেগুলোকে কার্যকর করা, কাজটা সহজ ছিল না মোটেও। আচ্ছা, এবার আসি বর্তমান পরিস্থিতিতে। এখন তো এই ৬৪টা জেলায় বহাল আছে, প্রত্যেকটা নিজস্ব সদর দফতর, প্রশাসনিক কাঠামো। হ্যাঁ, এই ৬৪ জেলাই এখনকার বাংলাদেশের প্রশাসনিক ভিত্তি। আমরা তো সবগুলো জেলার নাম ধরে ধরে আলোচনা করতে পারবো না, বরং একটু অন্য দিক থেকে দেখি। মানে জেলাগুলোর অর্থনৈতিক পরিচিতি বা তাদের নিজ নিজ বৈশিষ্ট্য। হ্যাঁ, সেটাই ভালো হয়। এতে দেশের ভেতরের বৈচিত্র্যটাও বোঝা যাবে। যেমন ধরুন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই অঞ্চলটা, এটা তো আমাদের তৈরি পোশাক শিল্পের কেন্দ্র, তাই না? সাথে টেক্সটাইল, ব্যাংকিং, দেশের অর্থনীতির চালিকা শক্তি অনেকটাই এখানে। একদম। আবার যদি চট্টগ্রামের দিকে তাকাই, প্রধান সমুদ্র বন্দর, আবার জাহাজ ভাঙা শিল্পের কথাও মনে আসে। ঠিক, কক্সবাজারের কথাই ধরুন, পর্যটন তো আছেই, কিন্তু লবণ চাষ বা সামুদ্রিক মাছ, এগুলোও কিন্তু ওখানকার অর্থনীতির বড় অংশ। আর খুলনা বা বাগেরহাট, সেখানে তো চিংড়ি চাষ খুব বিখ্যাত। সুন্দরবনের মধুও আছে। হ্যাঁ, এগুলো তাদের আঞ্চলিক পরিচিতি তৈরি করেছে। আবার সিলেটের দিকে গেলে প্রথমেই মনে আসে চা শিল্পের কথা। মৌলভীবাজারেও তাই। সাথে আনারসের চাষও হয় বেশ। আচ্ছা, উত্তরবঙ্গের দিকে যদি যাই, রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ, ওহ, সে তো আমের জন্য বিখ্যাত। রাজশাহী সিল্কের কথাও বলতে হয়, ঐতিহ্যবাহী একটা শিল্প। আর পাবনা,
সেখানে তো পুরনো সুতার মিল ছিল, এখন কি অবস্থা? পাবনায় সুতার মিলের পাশাপাশি দুগ্ধশিল্প বেশ ভালো অবস্থানে আছে, আর এখন তো সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, মানে অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হচ্ছে। আর চাঁদপুর? চাঁদপুর মানেই তো ইলিশের রাজধানী বলা হয়। ঠিক। আর ধরুন রংপুর বা দিনাজপুর? ওদিকে তামাক চাষ হয় বেশ, আলু, ধান, লিচু এসব কৃষিপণ্য উৎপাদনে ওই অঞ্চলটা এগিয়ে। তার মানে এই যে আমরা কয়েকটি জেলার অর্থনৈতিক বৈশিষ্ট্য দেখলাম, এগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো ওই অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি, পরিচয় সবকিছুর সাথে জড়িয়ে আছে। একদম। এগুলো শুধু প্রশাসনিক সীমারেখা নয়, এগুলো এক একটা অর্থনৈতিক চালিকা শক্তিও। আঞ্চলিক অর্থনীতিকে এরাই রূপ দেয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, ৪৭ সালের ২২টা জেলা থেকে আজকের ৬৪টা জেলায় উত্তরণ, এটা শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটা আসলে বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতির একটা লম্বা সফর। এবং একই সাথে প্রতিটি অঞ্চলের যে নিজস্ব অর্থনৈতিক সম্ভাবনা আছে, সেটার বিকাশেরও একটা চিত্র তুলে ধরে। আচ্ছা, এই যে পুরো আলোচনাটা আমরা করলাম, এর শেষে একটা প্রশ্ন মনে আসছে। বলুন না। এই যে প্রশাসনিক সুবিধার জন্য জেলা ভাগ করার একটা ইতিহাস আমরা দেখলাম, তো ভবিষ্যতে কি আবার এমন হতে পারে? মানে ধরুন জনসংখ্যা বাড়ছে, অর্থনীতির ধরন পাল্টাচ্ছে, বা জলবায়ু পরিবর্তনের মতো নতুন বাস্তবতা আসছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে ভবিষ্যতের প্রয়োজনে কি আবারও প্রশাসনিক পুনর্বিন্যাসের দরকার হতে পারে? অথবা আমরা যে জেলার এই ঐতিহাসিক বিবর্তনটা জানলাম, সেটা আজকের দিনে দাঁড়িয়ে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা বা নীতি তৈরির ক্ষেত্রে কতটা কাজে লাগতে পারে? ঠিক, এই ভাবনাগুলো নিয়েই না হয় আজকের মতো আলোচনাটা শেষ করি আমরা। হ্যাঁ, সেটাই ভালো।